সরকার এখন যেটা করবার চেষ্টা করছে, তারা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের উপরে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এবং বাংলাদেশের মিডিয়াতে এই ছবিগুলো সামনে নিয়ে এসে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার একটা চেষ্টা করছে সরকার। কিন্তু বাংলাদেশের মিডিয়া কিংবা বাংলাদেশ সরকারের উপরে নির্ভরশীল হয়ে আন্তর্জাতিক বিশ্ব আর বাংলাদেশের পরিস্থিতিকে দেখছে না। তারা তাদের মতো করে তাদের সোর্সের তথ্য সংগ্রহ করছে এবং সেই অনুযায়ী তারা কথা বলতে শুরু করেছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অলরেডি একজন ডিক্টেটর এবং অথরিটেরিয়ান গভর্নমেন্ট হিসেবে তার সরকারকে এখন যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সরকারি বাহিনীর দ্বারা, সেটাকে গণহত্যা বলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আলোচনাটাও শুরু হয়েছে, পাশাপাশি সেনাবাহিনী যে ভূমিকাটা পালন করেছে এই কারণে। আর সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেনাবাহিনীর দ্বারা, সেটা হলো জাতিসংঘের লোগো সংবলিত জাতিসংঘের ভেহিকল এবং হেলিকপ্টার তারা এই প্রোটেস্ট ঠেকানোর জন্য কারফিউয়ের পর তারা ব্যবহার করেছে। ফলে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের পক্ষ থেকে এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের যে রিপোর্ট, সেইখানে বলা হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আলোচনাটা শুরু হয়েছে। একদিকে সেনাবাহিনী প্রধান এবং আরেকদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অল আউট নিষেধাজ্ঞা আলোচনাটা শুরু হয়েছে। আন্তর্জাতিক বিষয়কে ম্যানেজ করবার জন্য সরকারের পক্ষ থেকে যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলো ফেল করেছে। বিশেষ করে কয়েকদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে বসেছিলেন, তাদেরকে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে আন্দোলনকারীরা রাষ্ট্রীয় সম্পদের উপরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যে বয়ানটা সরকার এখন এস্টাবলিশ করতে চাইছে। কিন্তু বিদেশি ডিপ্লোম্যাটরা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য মেনে নেননি। এপির একটা রিপোর্ট বলছে, diplomats confront Bangladesh foreign minister over violence. Synopsis: what began as a movement against politicized admission quotas for sought-after government jobs has snowballed into some of the worst unrest of Prime Minister Sheikh Hasina's tenure, with at least 163 people killed in clashes so far. According to an AFP count of victims reported by police and hospitals, এটা 22 জুলাইয়ের রিপোর্ট। তারপরও আরো বেশ কয়েকটা দিন পার হয়ে গেছে এবং নিহতের সংখ্যাটা আরো অনেক বেড়েছে। গত কয়েকদিনে বাংলাদেশে ঘটা ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে নিউ ইয়র্ক টাইমস। আমরা সেই রিপোর্টটা দেখব এবং এই রিপোর্টের সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার যে আলোচনাটা রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে আলোচনাটা করেছে সেই রিপোর্টটা একটু দেখি। এখানে বলছে, বাংলাদেশ আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান কুড ফেস ওয়েস্টার্ন স্যাংশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফর ডিপ্লয়িং ইউএন মার্কড ভেহিকলস টু শুট প্রোটেস্টার্স। অনেক প্রমাণ আছে। আল জাজিরা ভিডিও প্রকাশ করছে তাদের রিপোর্টে। ইউনাইটেড নেশনসের লোগো সংবলিত এই ভেহিকলগুলো ব্যবহৃত হচ্ছে, এমনকি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এবং গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বলছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের স্যাংশন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিচার হতে পারে। ইতিমধ্যে নিশ্চয় আমরা জেনে গেছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক নিহতদের তালিকা চেয়েছে বাংলাদেশ সরকারের কাছে, সেটাও দ্রুততম সময়ের মধ্যে। এবং জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে গত কয়েকদিনের হত্যাযজ্ঞে জাতিসংঘের লোগো সংবলিত হেলিকপ্টার এবং ভেহিকল ব্যবহার করেছে সেই বিষয়ে। এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি আমার আগের ভিডিওতে, যারা দেখেননি দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেসম্যান, একজন প্রভাবশালী কংগ্রেসম্যান লয়েড জগেট একটা টুইট করেছেন এবং সেই টুইটের সাথে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট তিনি যুক্ত করেছেন। এই জায়গাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আলোচনাটা শুরু হয়েছে। আমরা একটু টুইটটা দেখে শুরু করি। PM Hasina in Bangladesh scorned student protesters as militants who deserve deadly force. The only militant is Hasina, who ordered troops in UN peacekeeping vehicles to attack and kill students. The Biden admin must act boldly against this repression. Sanctions must be imposed. The Biden admin must act boldly against this repression. Sanctions must be imposed. এখানে তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা উল্লেখ করেছেন। আমরা একটু এই রিপোর্টটা দেখি। An unbending leaders crackdown reigns carnage on Bangladesh. বাংলাদেশের গত কয়েকদিনের ঘটনা প্রবাহকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্র্যাকডাউন, যেটা পরবর্তীতে গণহত্যায় রূপান্তরিত হয়েছে, নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে এভাবে হেডলাইন করেছে। Prime Minister Sheikh Hasina's response to protests has left at least 150 people dead and created the biggest challenge yet to her grip on power.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 150 জনকে শুধুমাত্র হত্যার নির্দেশই দেননি, এর মধ্য দিয়ে তার ক্ষমতাও চ্যালেঞ্জের মুখে পড়েছে, এই কথাটা বলছে নিউ ইয়র্ক টাইমস। For those watching from outside, Prime Minister Sheikh Hasina of Bangladesh presents a compelling story. She is among the world's longest-serving female heads of government, a secular Muslim in colorful saris who has fought Islamic militancy, lifted billions out of poverty, and deftly kept both India and China at her side. সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বয়ানটা তৈরির চেষ্টা করেছেন এতগুলো বছর ধরে, সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। But this seeming success has come at a heavy cost. Over the past 15 years, Ms. Hasina has deeply entrenched her authority and divided this nation of 170 million people. Those who kissed the ring were rewarded with patronage, power, and impunity. Dissenters were met with crackdowns, endless legal entanglement, and imprisonment. যারা তার সাথে ছিল তাদেরকে তিনি নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন এবং যারাই বিরোধিতা করেছে তাদের উপরে তিনি ক্র্যাকডাউন চালিয়েছেন। The sustained protests that have convulsed Bangladesh this month are a backlash against Ms. Hasina's formula for power: absolute, disconnected, and entitled. Her bloody crackdown, which has left at least 150 people dead, has created the biggest challenge over to her dominance just months after the steamrolled to a fourth consecutive term as Prime Minister. It is a crisis largely of her own making, analysts said. The student-led protests started as a peaceful expression of opposition to quotas that reserve sought-after government jobs for specific groups. The violent response to the protests by government security forces and vigilance from Ms. Hasina's party sent the country to the verge of anarchy. A curfew has been imposed. The military patrols the streets with helicopters, often circling above. The internet is blocked and phone calls are severely restricted. Even in a country with an ample history of deadly political violence, Ms. Hasina's crackdown has led to what diplomats and analysts have called atrocities that are unprecedented in Bangladesh in recent decades. To many Bangladeshis, a line has now been crossed, and anger at the sheer carnage seems unlikely to diminish soon. এখানে হচ্ছে গত কয়েক দশকের মধ্যে এরকম ডেডলি ক্র্যাকডাউন সরকার কখনোই দেশের জনগণের উপরে চালায়নি বাংলাদেশে, এবং গত কয়েকদিনে যা ঘটেছে এটাকে তারা গণহত্যা বলছে। Diplomats and officials say that the count of at least 150 dead is a conservative one. Local newspapers have tallied the deaths at closer to 200, and student protest leaders say that the toll is most likely several times that. Hundreds have been swept into jails in Dhaka alone. Sending in the troops, Sheikh Hasina 76 has deployed every force at her service onto the streets, including the feared paramilitary unit whose leaders have been in the past faced international sanctions over allegations for torture, extrajudicial killings, and forced disappearances. The communications blackout, which the government claims is intended to stop the spread of disinformation, has covered up the extent of the slaughter. Grainy cell phone footage that has managed to emerge shows security officers aiming and firing at protesters or dumping bodies nonchalantly on the road. At the Dhaka Medical College Hospital, an overcrowded public facility journalists saw extensive evidence of the brutality. At least 39 people have been admitted with injuries to their eyes from pellet guns or rubber bullets. Doctors said at least half of them were in danger of losing sight in one or both eyes. নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকার এই রিপোর্টে সরাসরি গত কয়েকদিনের ঘটনাকে জেনোসাইড উল্লেখ করা হয়েছে, গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এটা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হয়েছে, সেই কথাগুলো পরিষ্কারভাবে নিউ ইয়র্ক টাইমস বলছে। সুতরাং সরকার যতভাবে চেষ্টা করুক না কেন ভিন্ন একটা বয়ান এস্টাবলিশ করার, সেটা করা সম্ভব হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটাকে যুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী কংগ্রেসম্যান, ক্ষমতাশীল ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান শেখ হাসিনার উপরে এবং সরকারের উপরে স্যাংশন ইম্পোজ, ইমিডিয়েট স্যাংশন। ঢাকা শহরে কারফিউ চলতেছে, মাঝে মধ্যে কারফিউ শিথিল করে, মাঝে মধ্যে আবার কারফিউ পুনঃস্থাপন করে, এবং আপনারা জানেন যে ইন্টারনেটে আজকে থেকে মোটামুটি একটু কাজ করতেছে, যদিও সরকার বলতেছে যে গত 2 দিন আগে থেকেই তারা ইন্টারনেট রিস্টোর করেছে, কারণ ওটা নয় মাত্র, কিন্তু আসলে ওই ইন্টারনেট কোনো কাজই করে নাই। তো
তো এখনো ফেসবুক বন্ধ আছে, টিকটক বন্ধ আছে, রাস্তায় সেনাবাহিনী আছে এবং সব জায়গায় নাকি শান্তি ফিরে এসেছে। যদি শান্তি ফিরে আসে তাহলে রাস্তায় কোনো সেনাবাহিনী কেন, রাস্তায় কোনো পুলিশ কেন, রাস্তায় কোনো র্যাব কেন, রাস্তায় কোনো বিজিবি কেন? রাস্তা থেকে সেনাবাহিনী সরে গেলে কি আবার আন্দোলন শুরু হতে পারে বলে শেখ হাসিনা ভয় পাচ্ছেন? এই কারণে কি শেখ হাসিনা সেনাবাহিনী রাস্তা রেখে দিয়েছেন? এবং প্রশ্ন হচ্ছে তাহলে যে যদি শেখ হাসিনা রাস্তায় সেনাবাহিনী রাখা পছন্দ করেন তাহলে এইভাবে শেখ হাসিনা সেনাবাহিনীকে দিয়ে কয়দিন টিকে থাকতে পারবেন? দেখুন, আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে আওয়ামী লীগ নামে কোনো দল কিন্তু আর নাই। আওয়ামী লীগ হচ্ছে ওই যে আগে ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ আমল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এটা হচ্ছে এখন একটা আওয়ামী লীগ কোম্পানি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, যার প্রমাণ আমরা এবার পেলাম একদম বেশি। যারা আওয়ামী লীগ করে, প্রত্যেকটা লোক আওয়ামী লীগ করে তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের টাকা পয়সার জন্য। 2008-এর আগে যে লোকগুলো আওয়ামী লীগ করতো সেই লোকগুলোর বেশিরভাগই অভিমান করে আওয়ামী লীগ থেকে বিদায় নিয়ে নিষ্ক্রিয় হয়ে আছে। এবং 8-এর পর থেকে যত সব আমলা, ব্যবসায়ী, ধান্দাবাজ, বাটপার, চাঁদাবাজ সব এসে আওয়ামী লীগে জুটেছে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। এবং ওই জাতির পিতার নাম ব্যবহার করে দোকান 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 খুলে এই চান্দাবাজি, ধান্দাবাজি, বাটপারি, ভূমি লুট, বন লুট, নদী লুট, ব্যাংক লুট, প্রকল্প লুট করার জন্য। এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ নেতা, মনে করেন যে তার নাম মনে করেন বদরুল, এখন এই বদরুল ছাত্রলীগ করে, এই বদরুল ছাত্রলীগ করে এই অল্প বয়সে বদরুল 5 কোটি টাকার মালিক হয়েছে। এখন সেই বদরুল যদি শেখ হাসিনাকে রক্ষার জন্য, শেখ হাসিনার গদি রক্ষার জন্য রাজপথে নামে বড়টা লাঠি নিয়ে বা ধারণা টসর নিয়ে এবং সাধারণ ছাত্রদের পিটুনিতেও মারা যায়, তাহলে ওর এই 5 কোটি টাকা কি হবে? ওর এই 5 কোটি টাকা নিয়ে ওর বউ আরেকটা লোকের কাছে বিয়ে করে চলে যাবে। এটা বাস্তবতা। তো এই কারণে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের প্রত্যেকটা লোক এখন আঙ্গুল ফুলে কলা গাছ, টোলা গাছ, বট গাছ হয়ে গেছে। এই জন্য তারা এখন আর রাজপথে নামতেছে না, কিন্তু ওদের মুখে চাপাটা আছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক তাদের কত বড় হুমকি। শামীম ওসমান থেকে শুরু করে যুবলীগের পরশ, তারপরে তাপস, তারপরে আমাদের সেই বিখ্যাত ক্যাসিনো সম্রাট ইসমাইল, যাকে একদম জামিনে মুক্তি দিয়ে তার আগের সমন্বয় টমলা সব খারিজ করে দিয়ে তাকে রাজপথে এনেছে আন্দোলন মোকাবেলা করার জন্য। সবাই পালিয়ে গিয়েছে, কেউ মাঠে ছিল না। কারণ ওই একটাই, কারণ আওয়ামী লীগ সবাই করে ওদের ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে না। এই কারণেই একটা লোক ঘুরে দাঁড়ায়নি। তারা ছাত্রদের এই সামান্য প্রতিরোধ জানে। আমি তো অনেক মেসেজ দেখছি আওয়ামী লীগের যে গোপন মেসেজ গুলো ছাত্রলীগের আসে, প্রত্যেককে বলা হয়েছে যে তোমরা রাস্তায় নামো, তোমরা ছাত্রদেরকে যা খুশি তা করো, মেরে পর্যন্ত ফেলো, কোনো সমস্যা নাই, শুধু তোমরা বিপদে পড়লে টেক্সট করবা, পুলিশ এসে তোমাদেরকে উদ্ধার করবে। আর তোমরা যা খুশি করো, বিপদে না পড়লে তো তোমরা তো জিতলাই। এভাবে গ্যারান্টি দেওয়ার পরেও একটা আওয়ামী লীগের লোক থাকে নাই। শামীম ওসমান অসুস্থ হয়ে গেছে হসপিটালে, এই একটা থাকে নাই, সব পালাইছে। কিন্তু ওই যে ঘাটতেরা গাজীপুরে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের ব্যাপারটা বলি। জাহাঙ্গীর তো আপনি জানেন যে নিজেই ফোন করে বলছে যে বঙ্গবন্ধু মানুষ মাসের পরে বহিষ্কার হয়েছে। তো 28 অক্টোবর যখন আপনার ওই বিএনপির যে সমাবেশটা হয়, এই সমাবেশে বাগড়া দেওয়ার জন্য এই জাহাঙ্গীরকে কিন্তু শেখ হাসিনা পাঠাইছিল। এই জাহাঙ্গীর ওই যাওয়া দোষের মতো, তারপরে কিছু কিছু লোক জাহাঙ্গীরকে দুও ধনে দিছিল, তারপর ধাওয়া পাতা দেওয়া হয়। তারপরে এই জাহাঙ্গীরই কিন্তু নিজের লোক দিয়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে এই বিএনপির লোকগুলোকে আসামি করে, তারপর পুলিশ আক্রমণ করে, তারপর জাহাঙ্গীর আপনার জনসভাটা পণ্ড হয়ে যায়। এই জাহাঙ্গীর, তো এই জাহাঙ্গীর মনে করছিল যে এই ভরসা কি কাজ করবে। এবার যখন কেউ মাঠে নামে না, সবাই পড়াতো, জাহাঙ্গীর বলো যে নেত্রী আমি আসতেছি বলে সে তার লোকজন নিয়ে গেল। নিয়ে আপনারা সবাই দেখলেন যে জাহাঙ্গীরের পিএস তাকে মেরে ঝুলে রাখছে, আপনারা এটাই দেখলেন। কিন্তু তার আগে কার্য দেখেন নাই। এই জাহাঙ্গীর তার লোকবল নিয়ে হঠাৎ করে ছাত্রদের উপর গুলি করা শুরু করলো, কয়েকজন মারাও গেল। তারপর সেই ছাত্ররা ধরে জাহাঙ্গীরকে এবং জাহাঙ্গীরের সেই পিএস কে বেদম প্রহার করলো। কারণ স্বাভাবিক, তোমরা এসে অস্ত্র নিয়ে গুলি করবা, আমাদেরকে মেরে ফেলবা, জানে মেরে ফেলবা, আমাদের সামনে দেখলাম যে আমাদের কয়েকজন মারা গেল, আমরা কি জাহাঙ্গীরকে ছেড়ে দিব নাকি? এইভাবে এটা করলো জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের মাথায় নাকি আবেশটা সেরে লাগছে। এটা ভালো একটা শিক্ষা হয়েছে, ভবিষ্যতে সে